আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। গত দিনের মতো আজকেও ফেসবুক লাইভে তোমাদের পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, যেখানে বাংলাদেশের সংবিধান সম্পর্কে বলা আছে, সেই বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ ইমরান কবির, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, সরকারি আইনউদ্দিন কলেজ, মধুখালী, ফরিদপুর। গত ক্লাসে আমি তোমাদের মোটামুটি বাংলাদেশের সংবিধান তৈরির যে ইতিহাস, সাথে সাথে সংবিধান নিয়ে বিশ্ব ইতিহাসের কতগুলো দেশের সংবিধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম এবং সেখানে তোমরা অনেকেই সংযুক্ত ছিলে। আজকে মূলত বাংলাদেশের সংবিধানের যে বৈশিষ্ট্য সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে তার আগে কিছু কিছু আলোচনা করাটা একদমই বিশেষভাবে জরুরি। তো তোমরা জানো বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান ঠিক দেখতে কী রকম, সেটা কি বইয়ের মতো বা কি ধরনের হয়ে থাকে? একটা অদ্ভুত ধরনের চিন্তা কিন্তু তোমাদের মনের মধ্যে কাজ করে থাকবে। কেননা যখন আমি তোমাদের এই বয়সে ছিলাম তখন কিন্তু সংবিধান নিয়ে, এমনকি বিশ্ববিদ্যালয়েও যখন ছিলাম, সংবিধানের একটা বিশাল কৌতূহল ছিল, এটা দেখতে কেমন হয়, ঠিক কীরকম লেখা আছে। আসলে বিশেষ কিছু নয়, তোমরা যে সমস্ত বই পুস্তক পড়ো ঠিক সেই রকমই, তবে এটা একটা স্পেশালাইজেশন আছে। মনে রাখতে হবে এটা একটা রাষ্ট্র পরিচালনার বিধি বা বিধান, যেটাকে আমরা বলি সংবিধান। তো তোমরা এখানে স্লাইডে লক্ষ্য করছো যে লিখেছি বাংলাদেশের সংবিধান। এটি মূলত এই পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের শিরোনাম। তো বাংলাদেশের সংবিধান বোঝার আগেও সংবিধান নিয়ে মূলত গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত দিয়েই গত ক্লাস শেষ করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকের আলোচনা। এখন আমি তোমাদের দেখাবো যে তোমরা স্লাইডে একটু ঝাপসা মনে হচ্ছে, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো মূল জিনিসটা, যে আমি এখানে একটি বই এবং বইয়ের একদম উপরে একটা লোগো আছে, সেইটা এই স্লাইডে দেখানোর চেষ্টা করেছি। এই স্লাইডে কি, এই স্লাইডে দেখাচ্ছে বাংলাদেশের সংবিধান, সংবিধানের বই। এখন আমি যদি তোমাদের বলি যে বাংলাদেশের সংবিধান দেখতে কেমন, এই চিত্র দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইটা আসলে বাংলাদেশের সংবিধান। সাথে সাথে আজও মজার কয়েকটি বিষয় তোমাদের বলি। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে বাংলাদেশের সংবিধানের নাম কি, তুমি কি বলবে? তখন তোমাকে বলতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, অথবা ইংলিশে এটাকে কি বলা হয়, দ্য কনস্টিটিউশন অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ইংরেজি নাম। যাই হোক, এরপরে তোমরা দেখো যে এই একদমই এই সংবিধানের কাভার পেজের উপরে একটা লোগো তোমরা দেখতে পাচ্ছ, যার মধ্যে উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচেই সরকার। এটা মূলত একদম নিচের দিকে লেখা আছে, এটি হলো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক লিখিত বলো বা নিয়ন্ত্রিত একটি বিধান বা সংবিধানের বই। যাই হোক, এটা গেল একটা দিক। এখন এই সংবিধানের মধ্যে কি কি আছে সেই জিনিসটা কিন্তু আমি এক নজরে তোমাদের একটু বলে দিই, তাহলে বেশ সুবিধা হবে। এই সংবিধানের মধ্যে একদম প্রথমে দেখি, যদি আমরা বলি যে আছে প্রস্তাবনা। হ্যাঁ, আমি একটু লিখি এখানে, প্রস্তাবনা একটি। হ্যাঁ, এরপরে আমরা যদি আসি অনুচ্ছেদ। অনুচ্ছেদ কি? অনুচ্ছেদ তোমরা সহজেই বুঝো, 153টি অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদ মনে করো এক একটা স্বাধীন কিংবা স্বতন্ত্র বিষয়, যে বিষয় অন্যান্য বিষয় থেকে ভিন্ন, ঠিক সেটা বোঝানোর জন্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এই অনুচ্ছেদ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটি মূলত গুরুত্বপূর্ণ অংশ আর কি। এরপরে তুমি আসো, এই সংবিধানের তফসিল কয়টি আছে? তফসিল 7টি তফসিল আছে। তফসিল কি, সে বিষয়গুলো আসলে একটু দীর্ঘ আলোচনার বিষয় এবং একটু গুরুগাম্ভীর্যপূর্ণ বিষয় বটে। তোমরা হয়তো বড় ক্লাসে গেলে এই বিষয়গুলো সম্পর্কে আরও ভালো ধারণা লাভ করতে পারবে। যাই হোক, এরপরে আমরা আসবো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেটি 4টি। আচ্ছা,
এই হলো মোটামুটি আমাদের সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা, এবং এই আলোচনা আমরা আরও দীর্ঘায়িত করব। এখন আমি স্লাইডের মাধ্যমে এই সংবিধান তৈরির ক্ষেত্রে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা বিশেষভাবে প্রয়োজন। বাংলাদেশের সংবিধান আসলে কোন পদ্ধতিতে তৈরি করা হয়েছে, ঠিক সেই কোন পদ্ধতিতে তৈরি করা হয়েছে তার আগে আমরা জেনে নিব যে আসলে সংবিধান কত উপায়ে তৈরি করা যেতে পারে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি সংবিধান মূলত 4টি উপায়ে তৈরি করা যায়। একটা হলো অনুমোদনের মাধ্যমে, আর একটা সুপরিকল্পিত রচনার মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে এবং ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে। তো অনুমোদনের মাধ্যমে কি, যেমন রাজার আদেশের মাধ্যমে সংবিধান তৈরি হতে পারে। যেমন নেপোলিয়ন যখন ফ্রান্সের সম্রাট ছিলেন তখন ওনার আদেশের মাধ্যমেই তৎকালীন সময়ে ফ্রান্সের কিন্তু সংবিধান রচিত হয়েছিল। এরপরে সুপরিকল্পিত রচনার মাধ্যমে। সুপরিকল্পিত রচনার ক্ষেত্রে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। একটা হলো গণপরিষদের মাধ্যমে, আর একটা আইন বিভাগ, যেটা কিনা সংসদের কথা আমরা বলি। আমি একটু লিখি গণপরিষদ, হ্যাঁ, গণপরিষদ, আর একটা হলো আইন বিভাগ, যেটাকে আমরা সরাসরি পার্লামেন্ট বলি। আচ্ছা, তো বাংলাদেশের সংবিধানটা কোন উপায়ে গঠিত হয় সেটা আমি একটু পরে বলি। এরপর আসা বিপ্লবের মাধ্যমে। যখন আমরা একটু উদাহরণের দিকে লক্ষ্য করি, তোমরা বলশেভিক রেভলিউশন 1917 সালে রাশিয়ায় হয়েছিল। এই বলশেভিকরা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে যে সংবিধান প্রণয়ন করেছিল সেটাকে আমরা বলছি বিপ্লবের মাধ্যমে তৈরিকৃত একটি সংবিধান। আবার 1962 সালে যে পাকিস্তানের সংবিধান তৈরি হয়েছিল আইয়ুব খানের সময়, সেটাকেও আমরা কি বলছি, বিপ্লবের মাধ্যমে তৈরিকৃত একটি সংবিধান। পরে আমরা দেখছি ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে তৈরিকৃত সংবিধান, হ্যাঁ, অর্থাৎ শত সহস্র বছর হতে পারে বা দীর্ঘ সময় ধরে নানান পরিস্থিতির মধ্য দিয়ে প্রথা কিংবা নানান উৎসের মাধ্যমে তৈরিকৃত যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে তৈরিকৃত সংবিধান। সেক্ষেত্রে আমরা ব্রিটেনের সংবিধানটাকে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে তৈরিকৃত একটা সংবিধান বলছি। তো আমি এই 4টি সংবিধান প্রণয়ন পদ্ধতির কথা উল্লেখ করলাম। কেন? মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের সংবিধানটি মূলত কোন উপায়ে তৈরিকৃত। মূলত বাংলাদেশের সংবিধান এই যে দ্বিতীয় যে পদ্ধতি আছে সুপরিকল্পিত রচনার মাধ্যমে, অর্থাৎ এই সুপরিকল্পিত রচনার মাধ্যমে দুইভাবে আবার তৈরি করা যায়। একটা হলো গণপরিষদ, আর একটা হলো আইন বিভাগ। আমাদের সংবিধান মূলত গণপরিষদের মাধ্যমে তৈরিকৃত। গণপরিষদ বিষয়টা কি? যখন একটি রাষ্ট্র সদ্য স্বাধীন হয় কিংবা যার সংবিধান থাকে না, সংবিধান তৈরি করার উদ্দেশ্যে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে বা মাধ্যমে যে পরিষদ গঠন করা হয় সেটাকেই মূলত আমরা গণপরিষদ বলি। তো 1972 সালের 16ই ডিসেম্বরের আগে বাংলাদেশে কিন্তু সংবিধান ঠিক ওই অর্থে ছিল না। যদিও আমরা দুটি সংবিধানকে অস্থায়ী সংবিধান বলছি, কিন্তু সেটি কংক্রিট কিংবা মানে তথাকথিত সংবিধানের মতো না। তো তার আগে তাহলে কিভাবে বাংলাদেশ তৈরি করার প্রক্রিয়া কিংবা কে বা কারা সংবিধান প্রণয়নের কাজ করেছিল, সেটা মূলত গণপরিষদ। তাহলে তোমরা বুঝতে পারছো বাংলাদেশের সংবিধান কোন প্রক্রিয়ায় তৈরি হয়েছে, সুপরিকল্পিত রচনার মাধ্যমে, যেটাকে আমরা বলছি গণপরিষদের মাধ্যমে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মূল সংবিধানের আলোচনায় যাওয়ার আগে আরেকটু বলবো, সেটা হলো সংবিধানের প্রকারভেদ। আচ্ছা, সংবিধান লেখা আছে বা লেখা নাই তার উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো লিখিত সংবিধান, আর একটা হলো অলিখিত সংবিধান। তো লিখিত সংবিধান তোমরা বুঝতেই পারছো, যে রাষ্ট্রের সংবিধানটা লিখিত আকারে আছে তাকে আমরা লিখিত সংবিধান বলছি, যেমন বাংলাদেশ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, তাই না? অলিখিত সংবিধান, যে রাষ্ট্রের সংবিধান আসলে লেখা নাই তথাকথিত স্টাইলে, তাদেরকেই আমরা বলছি অলিখিত সংবিধান। যেমন উদাহরণ কি, ব্রিটেনের সংবিধান যদিও পুরোপুরিভাবে অলিখিত নয়, সেটাও আমি কিন্তু পূর্বের ক্লাসে তোমাদের একটা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি। পরের স্লাইডটাতে একটু যাই। এখানেও আমি আবার পূর্বের স্লাইডের মতোই বলেছি সংবিধানের প্রকারভেদ। হ্যাঁ, আসলে পূর্বেটা লিখিত এবং অলিখিতের ভিত্তিতে দুই ভাগে বিভক্ত, আর এটা যে সংবিধান কত সহজে পরিবর্তন করা যায় কিংবা যায় না তার উপরে ভিত্তি করে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায়। একটা কি সুপরিবর্তনীয় সংবিধান, আর একটা দুষ্পরিবর্তনীয় সংবিধান। তো একটা সংবিধান কখন সুপরিবর্তনীয় হয়?
আর কখন দুষ্পরিবর্তনীয় হয়? যখন সুপরিবর্তনীয় তখনই বলা যায় যখন সাধারণ আইনের মতো একটা সংবিধান তৈরি হয়ে যায় বা পাশ হয়ে যায়, তখন সেটাকে আমরা সুপরিবর্তনীয় সংবিধান বলি। যেমন ব্রিটিশ পার্লামেন্টটাকে আমরা কি বলতে পারি? সুপরিবর্তনীয় একটা সংবিধান বলতে পারি, কারণ এই সংবিধান সাধারণ আইনের মতোই কিন্তু পরিবর্তন করা যায়। মোটামুটি অর্ধেকের চেয়ে এক সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রেই আমরা সেটাকে সুপরিবর্তনীয় সংবিধান বলতে পারি। এবার দুষ্পরিবর্তনীয় সংবিধান কোনটা? যে সংবিধান মূলত সহজেই পরিবর্তন করা যায় না সেটাকে আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধান বলি। যেমন কোনো দেশের পার্লামেন্টের যদি 2/3 কিংবা 3/3 সদস্যের ভোটের প্রয়োজন হয় সংবিধান পরিবর্তনের জন্য, তখন সেই দেশের সংবিধানকে আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে থাকি। উদাহরণ কি? উদাহরণ তোমার আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান পরিবর্তনের জন্য জাতীয় সংসদের 2/3 সদস্যের ভোটের প্রয়োজন হয়। এই জন্যে বাংলাদেশের সংবিধানকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয়। তাহলে তোমরা বুঝে ফেললে বাংলাদেশের সংবিধান একটা লিখিত সংবিধান, সাথে সাথে একটা দুষ্পরিবর্তনীয় সংবিধানও বটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের বলেছিলাম আমার আজকের আলোচনার মূল টার্গেট ছিল বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ। আমি ঠিক বুঝতে পারছি না আমার এই স্লাইডের লেখাটা তোমরা বুঝতে পারছো কি না। আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, আমি বলি, তোমরা একটু শুনলেই কিন্তু এই স্লাইডের অস্পষ্টতা অন্তত আমার বক্তৃতার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠবে। আশা করি তোমরা এই বিষয়ের সাথেই থাকবে। ওকে, তাহলে আমরা বাংলাদেশের যে মূল সংবিধানের বৈশিষ্ট্য সমূহ কি? তোমরা বৈশিষ্ট্য কি সেটা নিশ্চয়ই বুঝো। মানে একটা বিষয়ের চরিত্র, প্রকৃতি, কাঠামো, ক্যারেক্টার্স বা স্ট্রাকচার কি, এটা মূলত আমরা বৈশিষ্ট্য হিসেবে মূল্যায়ন করে থাকি। তো আমরা দেখছি এই স্লাইডে প্রথমেই যেটি আছে যে বাংলাদেশের সংবিধানের 1 নম্বর বৈশিষ্ট্য হলো লিখিত সংবিধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিঃসন্দেহে বাংলাদেশের সংবিধান একটা লিখিত সংবিধান এবং সেটা গণপরিষদের মাধ্যমে লিখিত আকারে হয়েছে। আমি তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এইখানে আমি বলেছি আমাদের সংবিধান যে লিখিত তার কয়েকটি প্রমাণ আছে। এর একটা প্রস্তাবনা আছে, অনুচ্ছেদ 153টি, তফসিল 7টি, রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি 4টি। এগুলো কি আমরা এমনি বলছি না, এগুলো একদম রিটেন ডকুমেন্ট। এবং আমি আজকের ক্লাসের একদমই প্রথম দিকে আমাদের সংবিধান যে লিখিত সেই বইয়ের ছবি কিন্তু তোমাদের আমি দেখিয়েছি। কাজেই আমরা বলতেই পারি যে বাংলাদেশের সংবিধান এটা লিখিত সংবিধান। আমরা 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে প্রস্তাবনা। প্রস্তাবনা। তো প্রস্তাবনা বিষয়টা কি? প্রস্তাবনা এমন একটি বিষয় যেটি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ শুরু হওয়ার পূর্বে আছে, অর্থাৎ একদম প্রথমে আছে। প্রস্তাবনা মূলত এক ধরনের স্পিরিট, যেখানে যারা সংবিধান তৈরি করেন অর্থাৎ সংবিধান প্রণেতাদের লক্ষ্য এবং আদর্শিক উদ্দেশ্য কিন্তু এই প্রস্তাবনার মধ্যে থাকে। এবং তোমাদের ভাষায় যদি বলি, তোমরা ইংরেজি কিংবা বাংলা এসে কিংবা রচনায় ইন্ট্রোডাকশন বা ভূমিকা নিশ্চয়ই লিখে থাকো। সেখানে কি হয়, তোমরা পুরো রচনা কিংবা এসের একটা গুরুত্বপূর্ণ আউটলাইন কিন্তু ওই ইন্ট্রোডাকশনের মধ্যে দিয়ে থাকো, এবং যেটা আমরা দেখে বুঝতে পারি যে তুমি ভিতরে কি বলতে চাচ্ছ। ঠিক একই রকম প্রস্তাবনাও এমন একটা ইন্ট্রোডাকশন কিংবা ভূমিকা যেটি দেখে যে কেউ বুঝতে পারবে যে বাংলাদেশের সংবিধানের ভিতরে ঠিক কী বলা হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। তার মানে প্রস্তাবনা বাংলাদেশের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে আমরা আসি যে 3 নম্বর বৈশিষ্ট্য দুষ্পরিবর্তনীয়। আমি আগেই বলেছি সংবিধানের প্রকারভেদের মধ্যে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। কেন? বাংলাদেশের সংবিধানের যদি কোনো অনুচ্ছেদ বা কোনো অংশ পরিবর্তন করতে তুমি চাও, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমাকে 2/3 সদস্যের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। অর্থাৎ একজন বেশি হলে হবে না, মোট অর্থাৎ 350 জনকে 2/3 অংশে বিভক্ত করে বিজয়ী হলেই সেই ক্ষেত্রে না বাংলাদেশের সংবিধানটাকে পরিবর্তন করা যায়। এটা একটা জটিল প্রক্রিয়া, এটা একটু কঠিন বটে। ঠিক এই জন্যে বাংলাদেশের সংবিধানকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। এরপরে আমরা আসি সংবিধানের প্রাধান্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 7 নং অনুচ্ছেদের 2 দফায় বাংলাদেশের সংবিধানের প্রাধান্যর কথা বলা আছে। অর্থাৎ এটি এমন একটা কথা যে
বাংলাদেশের সংবিধানই মূলত সর্বেসেরা, অর্থাৎ এখানে ব্রিটিশ যে সংবিধান বা ব্রিটিশ পার্লামেন্টের মতো বাংলাদেশের পার্লামেন্ট কিন্তু সংবিধানের ঊর্ধ্বে না। ব্রিটেনে পার্লামেন্ট সব কিছুর ঊর্ধ্বে, সংবিধান নয়, কিন্তু বাংলাদেশের একটু রিভার্স, বাংলাদেশের সংবিধানই মূলত সব কিছুর ঊর্ধ্বে। ঠিক এই জন্যেই 7-এর 2 নং উপ অনুচ্ছেদে বা দফায় কিন্তু এই সংবিধানের প্রাধান্য সম্পর্কে বলা আছে। এরপরে আমরা আসি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, তোমরা যারা সংবিধান পড়বে বা পড়ার অভিজ্ঞতা পূর্বে হয়েছে তারা দেখবে সংবিধানের 1 নং অনুচ্ছেদে বাংলাদেশ একটি একক গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র এভাবে বলা আছে। তো একক বা গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র বা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, এটার মূল কথা কি? বাংলাদেশে কিন্তু একটি মন্ত্রিসভা দিয়েই কিন্তু পুরো রাষ্ট্র পরিচালনা করা হয় এবং এখানে যুক্তরাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ কেন্দ্র এবং প্রদেশের কোনো সিস্টেম বাংলাদেশে নেই। যেমন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু কেন্দ্র এবং প্রদেশের সরকার ব্যবস্থা আছে, যেটাকে আমরা বলি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, কিন্তু বাংলাদেশে কিন্তু কেন্দ্র এবং প্রদেশ আছে নেই। এই জন্য বাংলাদেশে এটাকে বলছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। তবে তোমরা একটু পেঁচিয়ে ফেলতে পারো যে স্যার তাহলে এই যে স্থানীয় সরকার নির্বাচনটা হয় সেটাও তো এক ধরনের সরকার ব্যবস্থা, এটা কি আমরা কি প্রাদেশিক সরকার ব্যবস্থার সাথে তুলনা করতে পারি কি না? না, সেটা আমরা পারি না। কেন পারি না? কারণ এই স্থানীয় সরকার মূলত কেন্দ্রীয় সরকার বা এককেন্দ্রিক যে সরকার সেই সরকারের একটা এজেন্ট বা মূল সরকারের এজেন্ট হিসেবে কাজ করে। তো যারা এজেন্ট তারা তো আসলে প্রাদেশিক সরকার হতে পারে না, কারণ আমরা জানি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় সংবিধান প্রদেশকে অনেক বিষয়ে স্বায়ত্তশাসন বা স্বাধীনতা দিয়ে থাকে। আমাদের স্থানীয় সরকারে কিন্তু ঠিক ওই রকম স্বাধীনতা নেই। আমি শব্দটা কিন্তু ওই রকম বলছি, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা স্বাধীনতা আছে, তবে প্রাদেশিক সরকারের মতো নয়। যাই হোক, এরপরে আমরা আসি এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এখন এই এক কক্ষ বিশিষ্ট আইনসভা জিনিসটা আবার কি? হ্যাঁ, তোমরা অনেকেই বুঝতে পারো না। বাংলাদেশের সংবিধানের 65 নং অনুচ্ছেদে জাতীয় সংসদ গঠনের কথা বলা হয়েছে এবং সেটি এক কক্ষ বিশিষ্ট আইনসভা বা জাতীয় সংসদ হবে। তোমরা জানো যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন কিংবা ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। একটা হলো উচ্চকক্ষ আর একটা হলো নিম্নকক্ষ। অর্থাৎ কোনো একটি আইন পাশ হওয়ার জন্যে 2টা কক্ষ সমান সমান, এখানে তোমরা গ্রুপ ধরতে পারো, 2টা গ্রুপের অনুমতি বা নিয়ম বা প্রসেসিংয়ের মধ্য দিয়ে কিন্তু সেই আইনটা হতে হয়। কিন্তু বাংলাদেশে এরকম জাতীয় সংসদে কিংবা আইনসভায় 2টা গ্রুপ নেই, একটাই গ্রুপ। সেটা কতজন? 350 জনের একটা গ্রুপ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তোমরা একটা লক্ষ্য করো, নিম্নকক্ষে আছে কতজন? 435 জন। উচ্চকক্ষে আছে কি? 100 জন। হ্যাঁ, ভারতেও এমনটি, কিন্তু বাংলাদেশে এই সিস্টেমটা নাই। এই জন্য বলা হচ্ছে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান। আচ্ছা, এরপর একটা আমরা লক্ষ্য করি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটি আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মূলত বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের 8 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার 4টি গুরুত্বপূর্ণ মূলনীতির কথা বলা আছে। সেটা কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ এই 4টি মূলনীতি এবং এই 4টি মূলনীতি থেকে আর যে সমস্ত মূলনীতি তৈরি হবে তার আলোকেই বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত হবে। মূলত এই 4টি এবং এই 4টি থেকে তৈরিকৃত যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেগুলো আসলে আদর্শিক একটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমাদের সকল কাজকর্মের মূলে এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো থাকবে। ঠিক সেই জন্যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো বাংলাদেশের সংবিধানে বিশেষভাবে স্থান দখল করে আছে। মূলত বাংলাদেশের সংবিধানের 8 নং অনুচ্ছেদ থেকে 25 নং অনুচ্ছেদ পর্যন্ত কি আছে? এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো সম্পর্কে বলা আছে। এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো মূলত কীরকম হয়ে থাকে? অর্থনৈতিক হয়ে থাকে, সামাজিক হয়ে থাকে, সাংস্কৃতিক হয়ে থাকে এবং আন্তর্জাতিক পরিসরের মূলনীতি হয়ে থাকে। অর্থাৎ এগুলো কিন্তু আবার কোনো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। সংবিধান প্রত্যেকটা সরকারকে বলে যে তুমি এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো বাস্তবায়ন করবা। তবে সরকার যদি এগুলো বাস্তবায়ন না করে, কেউ কিন্তু কোনো আদালতে গিয়ে কি করতে পারবে না, কেউ কোনো আদালতে গিয়ে এটা মামলা করতে পারবে না। কিন্তু
এখানে প্রশ্ন, যেহেতু মামলা করা যায় না, সরকারকে ফোর্স করা যায় না, তাহলে রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের সংবিধানে থাকা দরকার কি, এবং বহির্বিশ্বের অভিজ্ঞতাটা কি এই ক্ষেত্রে? মূলত এটা নির্ভর করে ওই দেশটা অর্থনৈতিকভাবে কতটা মানে সক্ষমতা কিংবা স্বাধীনতার মধ্যে আছে তার উপরে। তোমরা জানো আমরা উন্নত বা উন্নয়নশীল হয়ে উঠতে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে আমরা অর্থনৈতিকভাবে অনেক ভালো করছি, কিন্তু তারপরেও উন্নত বিশ্বের সাথে অতটা আমরা তাল মিলিয়ে চলতে পারছি না, যদিও সাম্প্রতিক সময়ে একটা চেষ্টা আমরা রেখেছি। তো এই যে অর্থনৈতিকভাবে যদি একটা রাষ্ট্র সক্ষম না হয়ে ওঠে, তাহলে সরকার রাষ্ট্র পরিচালনার জন্য যে সমস্ত মূলনীতিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে অনেক সমস্যার সৃষ্টি হয়। এটা আসলে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, কে কোন সরকার বা কোন রাষ্ট্র এটা পালন করতে পারবে। তাই বলে কি এর গুরুত্ব নয়? অবশ্যই আছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো যদি কোনো সরকার ঠিকমতো পালন করতে না পারে, তাহলে পরবর্তী নির্বাচনে কিন্তু নির্বাচক মণ্ডলী অর্থাৎ ভোটাররা কিন্তু ঠিকই একটা জবাব দিয়ে দেয়। ঠিক এই ভয়ে সরকারগুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো পালন করার জন্য বা বাস্তবায়নের জন্য কিন্তু বেশ ভূমিকা রাখে। এই ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার বিশাল গুরুত্ব রয়েছে। এরপরে আমরা আসি মৌলিক অধিকারের নিশ্চয়তা। সংবিধানে 26 থেকে 47 নং অনুচ্ছেদের মধ্যে রাষ্ট্র পরিচালনার মৌলিক অধিকারের নিশ্চয়তা সম্পর্কে বলা আছে এবং 18টি মৌলিক অধিকারের কথা বলা আছে। প্রথমেই মৌলিক অধিকার আলোচনা করতে গিয়ে আমাদের কয়েকটি বিষয় আলোচনা করতে হবে। অধিকার কি, মানবাধিকার কি, দেন মৌলিক অধিকার কি। অধিকারটা কি? আমরা সবাই অধিকার অধিকার বলে চিৎকার চিল্লাপাল্লা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাও নিজেরা বলেছো এটা আমার অধিকার, স্যার কেন আমাকে বেশি নম্বর দিলেন না, কেন আমাকে কম দিয়েছেন, আমাদের বেতন কেন কমানো হচ্ছে না, এইরকম অধিকার সচেতনতাও কিন্তু তোমাদের মধ্যে ইদানিং আমরা লক্ষ্য করে থাকি। তাহলে অধিকার বিষয়টা কি আমরা একটু ভালোভাবে জেনে নিই। মূলত অধিকার হলো কতগুলো সুযোগের সমষ্টি, হ্যাঁ, যেটা মানুষকে কি করে, বিকশিত করে, এটা হলো অধিকার। আচ্ছা, মানবাধিকার কি? মানবাধিকার ঠিক সেই সমস্ত অধিকারগুলোকে বলা হয় যেগুলো সার্বজনীন এবং অহস্তান্তরযোগ্য, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা মানুষের অটোমেটিক্যালি যে অধিকারটা পাওয়ার যোগ্যতা রয়েছে সেই অধিকারটা মানবাধিকার। আচ্ছা, এবং যে অধিকারগুলো আসলে হস্তান্তর করা যায় না, মানে সবার জন্যই প্রযোজ্য, সেটাকেই আমরা বলছি অহস্তান্তরযোগ্য কিংবা মানবাধিকার। আচ্ছা, তোমরা জানো 1948 সালের 10 ডিসেম্বর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এটা ডিক্লেয়ার করা হয়েছিল এবং সেটার 30টা অনুচ্ছেদ আছে। তার মধ্যে 25টা অনুচ্ছেদে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সিভিল এবং পলিটিক্যাল রাইটস সম্পর্কে বলা আছে। এটা একটা ব্যাপার। কিন্তু বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে ওই যে মানবাধিকারের যে ঘোষণাপত্রের কথা আমি বললাম, 25টা অনুচ্ছেদের কথা বললাম, 30টার মধ্যে 25টা, সেই 25টা অনুচ্ছেদের মধ্যে পৃথিবীর অসংখ্য রাষ্ট্র আছে যারা কি করেছে, যারা এই 25টা অনুচ্ছেদ বা মানবাধিকারকে তাদের নিজ নিজ দেশের সংবিধানে এটা স্থান দিয়েছে। তো যখন কোনো রাষ্ট্র এই মানবাধিকারকে তার সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করে ফেলে, তখনই সেটাকে আমরা বলতে পারি মৌলিক অধিকার। কিন্তু এটা একটা দিক গেল। তাহলে মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্যটা কি তোমরা একটু জেনে নাও। আমি 2-3টে বিষয়ের মধ্যে বলবো যে মানবাধিকার হলো সার্বজনীন এবং অহস্তান্তরযোগ্য, এটা একটা দিক। আর মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার মূলত সার্বজনীন না, এটা রাষ্ট্র টু রাষ্ট্র ভ্যারি করে, হ্যাঁ, এটা একটা দিক। এবং মৌলিক অধিকার কিন্তু কি করা হয়, এটা কিন্তু আদালতের মাধ্যমে বলবৎযোগ্য, অর্থাৎ কোনো রাষ্ট্র যদি কোনো নাগরিকের বা কোনো সরকার যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার নষ্ট করে, ক্ষুণ্ণ করে বা মৌলিক অধিকার দিতে না চায়, সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি আদালতে মামলা রুজু করতে পারে এবং আদালত তার পক্ষে রায় দিতে পারে যৌক্তিক কারণে। তার মানে তোমরা মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে পার্থক্য কি সেটাও বুঝলে এবং উভয়ের সংজ্ঞার সাথে সাথে অধিকার বলতে কি বোঝায় সেটাও তুমি বুঝলে। আমি এখানে আর একটা পার্থক্য তোমাদের বলতে চাই। রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য কি, তোমরা অনেকেই হয়তো বা প্রশ্ন রেইজ করতে পারো।
তোমরা ইতিমধ্যেই একটা পার্থক্য দিলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি মূলত একটা আদর্শিক কনসেপ্ট এবং এটি আইন দ্বারা বা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। অর্থাৎ সরকার যদি এটা বাস্তবায়ন না করে তাহলে কি হবে না, তাহলে কেউ আদালতে গিয়ে মামলা করতে পারবে না। কিন্তু মৌলিক অধিকার সরকার যদি বাস্তবায়ন না করে সেক্ষেত্রে যে ব্যক্তি এই মৌলিক অধিকার থেকে মানে বঞ্চিত হচ্ছে সে কিন্তু আদালতে মামলা দায়ের করতে পারে বা মামলা রুজু করতে পারে। এটা বেসিক পার্থক্য। পরের বিষয়ে যায়। পরের বৈশিষ্ট্য হলো সংসদীয় সরকার ব্যবস্থা। আচ্ছা, সংসদীয় সরকার ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 55 নং অনুচ্ছেদে মোটামুটি মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা কিংবা সংসদীয় সরকার ব্যবস্থা সম্পর্কে স্পষ্টভাবে বলা আছে। এটি এমন একটি সরকার ব্যবস্থা, মূলত একটি মন্ত্রিসভা কর্তৃক এই সরকার পরিচালিত হয় এবং তারাই মোটামুটি সব কিছুর দায়িত্ব গ্রহণ করে থাকে। এবং বাংলাদেশেও আমরা দেখি যে মন্ত্রিসভার একজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার মধ্য দিয়ে মোটামুটি বাংলাদেশ সরকার পরিচালিত হয়। আচ্ছা, এরপর আসো ন্যায়পাল। বাংলাদেশের সংবিধানের 77 নং অনুচ্ছেদে ন্যায়পাল নামে একটা পদ কিংবা প্রতিষ্ঠানের উল্লেখ আছে। ন্যায়পাল কি করবেন এটা দিয়ে শুরু করা যেতে পারে। যারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের কাজের অনুসন্ধান করা, তদন্ত করা বা জবাবদিহিতা নিশ্চিত করার জন্যে যে পদ বা প্রতিষ্ঠানটি কাজ করে থাকে সেটি মূলত এই ন্যায়পাল। এটা 77 নং অনুচ্ছেদে আছে, এটা মনে রাখতে হবে। কিন্তু বাংলাদেশে কিন্তু এই ন্যায়পাল পদ বা ন্যায়পাল কিন্তু এখনও বাস্তবে দেখা যায়নি বা এটা বাস্তবে আলোর মুখ দেখেনি। কিন্তু বহির্বিশ্বের অভিজ্ঞতায় কিন্তু আমরা দেখতে পারি এই রাষ্ট্রগুলো কিন্তু ন্যায়পাল নিয়ে চমৎকার কাজ করেছে এবং ন্যায়পালের যে একটা আউটপুট, পজিটিভ আউটপুট, তাদের সরকারি কাজকর্মের জবাবদিহিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কিন্তু বাংলাদেশে হয়তো বা আমরা অচিরেই দেখতে পাবো যে ন্যায়পালের মতো একটা প্রতিষ্ঠান বা পদ। এরপরে আমরা দেখি যে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পূর্বেই জেনেছো যে সরকারের 3টা বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। হ্যাঁ, তো সাধারণত একটা বিভাগ যদি অন্য বিভাগের কাজের মধ্যে হস্তক্ষেপ করে তখন তার স্বাধীনতা ক্ষুণ্ণ হয়ে যায়। হ্যাঁ, বরং সহযোগিতা করতে পারে কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না, জোরাজুরি করতে পারবে না, জবরদখল বা মানে খবরদারি করতে পারবে না। এই সেন্সে কিন্তু আমরা এই স্বাধীনতার কথা বলছি। তো বাংলাদেশে অন্তত দালিলিকভাবে বলা যেতে পারে যে বিচার বিভাগ স্বাধীন। তোমরা জানো সংবিধানের 22 নং অনুচ্ছেদে কিন্তু কি বলা আছে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের স্বাধীনতার কথা, এবং সেটার বাস্তবায়ন 2007 সালের 1 নভেম্বর আমরা দেখতে পাই। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই যে বিচার বিভাগের স্বাধীনতা বাংলাদেশের সংবিধান কিছুটা হলেও নিশ্চিত করতে পেরেছে। পরেরটা আমরা দেখি যে দায়িত্বশীল মন্ত্রী পরিষদ। সংবিধানের 55(2) নং অনুচ্ছেদে দায়িত্বশীল মন্ত্রী পরিষদের কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে মন্ত্রীগণ তারা তাদের কাজকর্মের জন্য যৌথভাবে পার্লামেন্টের কাছে দায়ী থাকবে, জবাবদিহিতা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন পার্লামেন্টের অধিবেশনগুলো দেখো দেখবা যে সংসদ সদস্যরা মন্ত্রীদের নানান প্রশ্ন করে থাকে, তারা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেয়। কিন্তু বাংলাদেশের এই মন্ত্রী পরিষদের ক্ষেত্রে একটা সমস্যা হলো যে ব্যক্তিগতভাবে কেউ কিন্তু তার কাজকর্মের জন্য দায়ী না পার্লামেন্টের কাছে। অর্থাৎ পুরো মন্ত্রিসভা একত্রে তাদের কাজকর্মের জন্য দায়ী থাকবে, সেই বিষয়টা বলা আছে। এটা কিন্তু বাংলাদেশের সংবিধানের একটা সীমাবদ্ধতাও বলে সংবিধান বিশেষজ্ঞগণ মনে করে থাকেন। এটা একটা দিক। এবং সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটা হলো প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টা কি, সংবিধানের 117 নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে স্পষ্ট করে বলা আছে। বাংলাদেশে সরকারি কর্মের শর্ত এবং রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনার জন্য আইন বিভাগ অর্থাৎ জাতীয় সংসদ যে ট্রাইব্যুনালটি গঠন করে সেই ট্রাইব্যুনালের নাম হলো প্রশাসনিক ট্রাইব্যুনাল। অনেক ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কিন্তু এই প্রশাসনিক ট্রাইব্যুনালের উপরে ক্ষমতা থাকে না। এই ক্ষেত্রেও একটা সীমাবদ্ধতা কিন্তু
বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি। যাই হোক, অনেকটা এরকম বলা যায় যে বিচার বিভাগ বা সুপ্রিম কোর্টে পাশ কাটিয়ে একটা কাজ করার প্রবণতা লক্ষ্য করা যায়। তো মোটা দাগে এই হলো বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। তো এইখান থেকে সৃজনশীল যে প্রশ্নগুলো আসবে, তো সেটা হলো পারার জন্যে বা সঠিকভাবে উত্তর দেওয়ার জন্যে যে টেকনিকগুলো তোমরা অবলম্বন করতে পারো, এই বৈশিষ্ট্যর প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে বুঝে নেওয়া। হ্যাঁ, এবং সৃজনশীল গল্পের মধ্যে এইরকম ইন্ডিকেশনই দেওয়া থাকবে এবং দেওয়ার মধ্য দিয়েই হয়তো তোমাদের সৃজনশীলে গ এবং ঘয়ের প্রশ্ন করা হবে। এবং ক এবং খ অনেকটা অ্যাজ ইউজুয়াল হয়, কিছুটা এমসিকিউ টাইপের হয়, সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলাপ করার চেষ্টা করেছি। তো তোমাদের কোনো প্রশ্ন আছে কি না ঠিক আমি বুঝতে পারছি না। যাই হোক, ইতিমধ্যে বুঝতে পেরেছি যে তোমাদের কোনো প্রশ্ন নাই। যাই হোক, আজকের ক্লাসটা তোমরা অনেকেই হয়তোবা যুক্ত ছিলে, না থাকলেও পরে হয়তোবা ভিডিওটা তোমরা দেখবে, দেখে সেখানে কোনো প্রশ্ন থাকলে করবে, পরবর্তী ক্লাসে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, সেই কামনায় আজকের ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।